এক্ষেত্রে আমাদেরকে আগে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রশ্নটা কী। অনেক ক্ষেত্রে আমরা তো মানে প্রশ্নটার সাথেই পরিচিত নাও থাকতে পারি। এখানে যেটা হয়েছে সেটা তো আমি থিওরির আকারে বা যেমনভাবে লিখানো যায় সেরকমভাবে করা আছে। প্রথমে আগে আমরা বুঝবো যে প্রশ্নটাতে কী বলতে চাইছে বা প্রশ্নটা কিসের সাথে জড়িত, কেন এরকমভাবে বলা হয়েছে বা কেন কেন এরকম প্রশ্নটা করা হয়েছে। যখন আমরা দুটো দিক দেখছি, এইদিকে আমরা ভাগটা দেখবো যে ভাগটা একটা ছোট্ট মানে ব্যতিক্রম রয়েছে, আর বাকি যখন যোগ গুণ যোগ গুণ বিয়োগ করা হচ্ছে তখন একরকমভাবে একটা দিকের আমরা নির্দেশ করছি। প্রথমে যদি আমরা যোগ দেখি, যেমন 23 আর আমরা 45 অ্যাড করব, আমরা যোগ করছি। এই যোগ করার সময় কোনটা আগে করা হয়? এই দিকটা মানে এই দুটো ভাগে ভাগ করছি আমরা, এই একটা সাইড আর এই একটা সাইড। কোন দিকটা আমরা শুরু করি? এই সাইডটা আগে শুরু করি। এই সাইডটা বলতে কি না, আমার ডান দিকটা যোগ করছি যখন আমার ডান দিকটা, পৃষ্ঠার বাম দিক পড়বে, আমার ডান দিক পড়ছে। যাই হোক, বারবার আমি আমার দিকটা ধরেই বলছি। আমার ডান দিকে যে অংশটা রয়েছে সেইটা আগে করব, 5 আর 3 8 লিখবো, 8 লিখবো, আর 4 আর 2 যোগ করলে 6 লিখবো। যোগের ক্ষেত্রে এরকম হচ্ছে। আচ্ছা, আমরা যদি ভাগ করি, তখন কি মানে আমরা যদি গুণ করি তখন কি করব? যেমন 23 মাল্টিপল 5 হয়েছে, 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে গুণ করার সময় আমরা এই যে 23টাকে আমরা গুণ করব, 23টাকে যে গুণ করা হবে, 23-এর কোনটা আমরা দেখব? একক থেকে শুরু করব, না এই দিক থেকে যেটা আমাদের বাম দিকে রয়েছে তাকেই আগে গুণ করব? আমরা ডান দিকটা আগে দেখছি। 5 3 15, 5 হাত থেকে 1, 5 দুগুণে 10 আর 1 হচ্ছে 11। তার মানে আগে প্রথমে আমরা 5টা দিয়ে এইটার সাথে গুণ করলাম, তারপরে এইটা দিয়ে গেলাম। মানে এই ক্ষেত্রেও যেমন যোগের ক্ষেত্রে আমাদের ডান দিকটা থেকে আমরা শুরু করেছিলাম, এক্ষেত্রেও আমরা এই সংখ্যাটার ডান দিক থেকে শুরু করছি। এই যে 23 লেখা আছে, 23-র ডান দিকের যে সংখ্যা মানে এককের যে সংখ্যাটা সেই জায়গাটা থেকে যাচ্ছি। এরপরে আমরা বিয়োগের ক্ষেত্রে আসছি। যদি বিয়োগের ক্ষেত্রে আসি, সেটা হচ্ছে 25 মাইনাস 14, আমরা 14 বিয়োগ করব। এখন 25 থেকে বিয়োগ করব। তাহলে আমাদের শুরুটা কোনখান থেকে হবে? আমাদের ডান দিক থেকে না বাঁ দিক থেকে? আমাদের শুরুটা হবে ডান দিক থেকে। অর্থাৎ 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়। 1 থেকে 2 যখন বিয়োগ করছি তখন আমরা 1 পাচ্ছি। এক্ষেত্রেও আমরা দেখছি যে আমাদের এই ডান দিক যেটা রয়েছে সেই ডান দিকটা থেকে আমাদের প্রসেসটা বা যেটা আমরা করছি সেটা শুরু হচ্ছে। ভাগের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আমরা যখন ভাগ করি, কোনো সংখ্যাকে যখন আমাদের ভাগ করা হয়, যেমন যেমন 34, 34কে আমরা ভাগ করব। 34কে আমরা 2 দিয়ে ভাগ করব। যখন 34কে 2 দিয়ে ভাগ করব তখন কত আসছে? 2, 1-কে 2। আর এখানে আমরা বিয়োগ করছি, বিয়োগ করার ফলে আসছে আমাদের 1। এরপরে আমার 4টা নামছে, 4, আর আমরা 2 7-এ 14 লিখছি। আমার রিমাইন্ডার 0 আসছে। এখন দেখো, এই যে 34কে আমরা ডিভাইড করেছি, 34কে আমরা ডিভাইড করছি 2 দিয়ে। আমার প্রসেসটা শুরু হচ্ছে কিন্তু আমার বাম দিক থেকে। প্রথমে 3টা দেখছি, তারপরে 4টা দেখছি। সুতরাং এই মেথডটা হচ্ছে বা এই যে ভাগের প্রসেসটা, সেটা কিন্তু আমার বাম দিক থেকে শুরু হচ্ছে, বাকিগুলো কিন্তু ডান দিক থেকে শুরু হচ্ছে। এটাই হচ্ছে প্রশ্ন। এটাই হচ্ছে প্রশ্ন যে আমরা যখন কোনো একটা সংখ্যাকে যোগ গুণ বিয়োগ করি, তখন আমরা আমার ডান দিক থেকে বাম দিকে যাই, এই দিক থেকে ডান দিক থেকে বাম দিকে যাই। আর যখন আমরা ভাগ করি তখন আমি বাম দিক থেকে ডান দিকে যাই। ভাগের ক্ষেত্রে এটা ব্যতিক্রম রয়েছে। এটাই হচ্ছে প্রশ্নটা। এরপরে আমরা জিনিসটার ব্যাখ্যাটাতে যাব যে কেন এরকম করা হচ্ছে বা এতে কিসের সুবিধা হচ্ছে, সুবিধাতে কোন সুবিধার্থে করা হচ্ছে। যখন আমাদেরকে সুবিধার্থে মানে সুবিধার ব্যাপারটা পড়তে হবে বা সুবিধার ব্যাপারটা জানতে হবে, তখন আমরা এই যোগ বিয়োগ গুণটার থেকেই আবার শুরু করব। যেমন আমরা বোঝার ব্যাপারটা, প্রশ্নর ব্যাপারটা শুরু করেছিলাম যে কোন দিকটা থেকে কেন আসছে প্রশ্নটা আগে জানলাম। একই রকমভাবে আমরা এই যোগ বিয়োগ গুণ যখন করব, তখন আমরা সেইটা যে কোনো একটা ধরে এগিয়ে গেলেই আমাদের কাছে জিনিসটা পরিষ্কার হবে। প্রথমে আমরা যোগের ব্যাপারটা যাচ্ছি। যেমন একটা সংখ্যাকে যোগ করছি 45, আর লিখছি 26। এখানে আমরা যোগ করছি। যখন আমরা যোগ করি তখন আমরা কি করি? 6 আর 5-এ যোগ করছি। 6 আর 5-এ যোগ করলে আমাদের কি হয়? 6 আর 5-এ যোগ করলে 11 হয়। এই 11-র 1টাকে আমরা নিই, মানে এককের ঘরে লিখি তো, এইটা এককের ঘর, এটা দশকের ঘর। একক দশক হলে আমাদের জিনিসটা পরিষ্কার হবে। তাহলে 6 আর 5-এ যখন আমরা যোগ করছি, এই ঘরটা শুধুমাত্র এককের ঘর, এই ঘরটা শুধুমাত্র এককের ঘর, এই ঘরটা। তাহলে 6 আর 5-এ যখন আমরা যোগ করছি তখন আমাদের কি হচ্ছে না, যোগ করার ফলে 11 আসছে।
কিন্তু আমরা এই ঘরটায় তো 11 লিখতে পারি না। কেন লিখতে পারি না? কারণ এটা হচ্ছে শুধুমাত্র এককের ঘর। তাহলে এই সংখ্যাটা, যে সংখ্যাটা হচ্ছে সেইটার একটা আমরা লিখতে পারি। তার মানে এককের ঘরে এই 11-র মধ্যে আমি 1 যেটা রয়েছে সেই 1টা লিখলাম। এখানে 1 লিখলাম। তাহলে 11-র মধ্যে 1 যদি লিখে দিই তাহলে অবশিষ্ট কত থাকে? অবশিষ্ট থাকে 10। আমার 10 পড়ে আছে। তাহলে এই দশকের ঘরে কি আমরা 10 লিখি? না, দশকের ঘরে 10 লিখি না। কারণ দশকের ঘরে একক, দশক প্রত্যেকটা ঘরে একটাই করে সংখ্যা লিখি এবং সেই সংখ্যাটাই 10-এর ভ্যালু রিপ্রেজেন্ট করে। তাহলে 10 দশক বললে তো আমাদের 100 হয়ে যায়। তাহলে আমরা 10 লিখি না, আমরা এখানে 1 লিখি। আমরা এখানে 1 লিখি। 1 মানেই হচ্ছে আমার হাতে যে 10টা ছিল সেই 10টা এইখানে এসে সংযুক্ত হলো। এই পার্টটাতে এসে সংযুক্ত হয়েছে। এই পার্টটার মধ্যে এসছে। এরপরে আমরা যোগ করি। 2 আর 4 এ 6, 6 আর 1 এ হচ্ছে 7। তার মানে এখানে আমাদের মানে এককের ঘর যখন আমরা দেখছি, এই সাইডটা যখন আমরা দেখছি, আমার 6 আর 5 এ যোগ করে 11 ছিল। সেই 11-র মধ্যে আমি এই জায়গাটা আরেকবার বলছি। 6 আর 5 যেটা ছিল, 6 আর 5 এ যোগ করে আমি 11 পেয়েছিলাম। 6 আর 5 এ যোগ করে 11 পেয়েছিলাম, তার মধ্যে একটাকে এককের ঘরে রেখেছিলাম, কারণ আমাকে এই ঘরটা এককেরই ঘর, এটা এককেরই ঘর, একককে রাখতে হবে। তাহলে আমার অবশিষ্ট কত ছিল? অবশিষ্ট ছিল 10। এখন 4 আর 2 যোগ করে কত হয়? 4 আর 2 যোগ করে 6 হয়। কিন্তু এই 6টা হচ্ছে 10-6, মানে দশকের ঘরের 6, মানে 6টা 10 রয়েছে, তার মানে 60 ছিল। সেই 60-র সাথে এই 10টা যোগ হয়ে কত হয়েছে? 70, আর তার সাথে 1 মানে হচ্ছে 71। এটা হচ্ছে যোগ, যেরকমভাবে আমরা যোগটা করি সেই মেথডটা আমাদেরকে এরকমভাবে যোগ করার ফলে এই জিনিসটা চলে আসে। বিয়োগের ক্ষেত্রেও একই রকম হয়। বিয়োগ যখন করব সেই বিয়োগের ক্ষেত্রেও একই রকম হয়। যখন কোনো একটা সংখ্যাকে আমরা বিয়োগ করছি, যেমন 43, আর এখান থেকে আমরা বিয়োগ করছি 21। আমরা এটা এককের ঘর, এখান থেকে 2 আমরা নিই, আর এখান থেকে 2 আমরা নিই। এখানে হাতের কোনো ব্যাপার থাকছে না, হাতে একে ধরার কোনো ব্যাপার থাকছে না। যদি আমাদের 43 থেকে আমাদের 19 বিয়োগ করতে হয়, তখনও কী করি? তখন আমরা কিন্তু এই বাম দিক যেটা রয়েছে সেই বাম দিকটাতেই ফলো করি। বাম দিক যেটা রয়েছে সেই বাম দিকটাতেই ফলো করি। এখানে আমরা কী করি? না, 4 যে সংখ্যাটা রয়েছে, ইজি মেথড, আমরা প্রত্যেকেই জিনিসটা জানি। কিন্তু যেহেতু ওই মানে ভাগের ব্যাপারটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে। 4 যেটা রয়েছে, 4টাকে 4 এখান থেকে আমরা ধার নিই। কত ধার নিই? 1 ধার নিই, 1 দশও ধার নিই। কারণ এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর। তাহলে এখান থেকে 1 দশও ধার নিই, 1 ধার নিচ্ছি। দশকের ঘর থেকে 1 ধার নিচ্ছি, মানে এককের ঘরে সেটা 10 হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। আর এখান থেকে 1 ধার নিচ্ছি, মানে এটা 3 হয়ে যাচ্ছে। এখন এটা 3 হয়ে যাচ্ছে, এটা 10, কারণ 1 ধার নিচ্ছি, 1 দশও ধার নিচ্ছি। 1 মানে 1 নয়, 1 একও নয়, 1 দশও ধার নিচ্ছি। তাহলে এই পুরোটা হয়ে যাচ্ছে কত? এই পুরোটা হয়ে যাচ্ছে 13। 13 থেকে যখন আমরা 9 বাদ দিই তখন পড়ে থাকে 4। এরপরে আমরা বিয়োগটা করব। আর এখান থেকে কত থাকে? এখান থেকে 24। এখান থেকে 24। গুণের ক্ষেত্রেও একই হয়, গুণের ক্ষেত্রেও একই হয়। মোদ্দা কথায় আমাদের যখন আমরা যোগের ক্ষেত্রে যখন গেলাম, তখন একটা জিনিস বুঝতে পারছি, একও, দশও, শত, এরকমভাবে যখন পরপর এই দিক থেকে এই দিকে লেখা থাকে, এককের ঘরে যে বাড়তি পোর্শনটা সেটা আমার দশকের ঘরে যায়। দশকের ঘরের যে বাড়তি পার্টটা থাকে সেটা আমার শতকের ঘরে যায়। এরকমভাবে এগোতে থাকে, এবং এই প্রসেসে বা এই মেথডে করলে আমার অঙ্কটা করতে বা গুণ যোগ যেটা করি সেটা করতে আমাদের সুবিধা হয়। এরপরে ভাগের ক্ষেত্রে কীরকম ব্যাপারটা হয়, ভাগের ক্ষেত্রে কীরকম করলে সোজা হয়। যখন আমরা কোনো একটা সংখ্যাকে ভাগ করছি তখন দেখো কী হচ্ছে অ্যাকচুয়ালি যখন এটা 46 ধরছি আমরা, 46 ধরছি, 45 ধরছি, 3 দিয়ে ভাগ করছি। 45 এবং 3 দিয়ে আমরা ভাগ করছি। 3 একে 3, আর 1 5, 3 5-এ 15, 3 5-এ 15। দেখো এখানে মানে এই যে ভাগটা যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি কোন মেথড বা কীভাবে আসছে বা কীরকম করা হয়েছে। যখন আমরা 45কে ডিভাইড করছি 3 দিয়ে, তখন এখানে 1 লিখছি, আর এখানে আসছে 3। এটা আপাত দৃষ্টিতে দেখাচ্ছে যে উপরে 1 আসছে, নিচে 3 আসছে, কিন্তু ভেবে দেখো এটা অ্যাকচুয়ালি 3 লেখা নেই। এটা অ্যাকচুয়ালি 3 লেখা নেই, বা উপরে অ্যাকচুয়ালি 1 লেখা নেই। 1 লেখা নেই, 3 লেখা নেই, এটা বলতে কারণ যখন আমরা আর একটু এগিয়ে যাচ্ছি তখন এটা বিয়োগ করলে 1 থাকছে, আর নিচ থেকে এটা 15 পড়ে থাকছে।
আর যখন আমরা পরে করছি তখন 3 5-এ 15 হচ্ছে। আমি করছি, আমি একটু মেথডটাতে আসতে যাচ্ছি, কারণ এক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হতে পারে, সেই জন্য আমি জিনিসটা আস্তে আস্তে যাওয়ার প্রচেষ্টা করছি। এইখানে দেখো, যখন আমরা 1ও লিখলাম, এইখানে 10ও লিখলাম, তার মানে কি 1 আমরা লিখিনি, যখন মানে তুমি শুধু ব্ল্যাক জিনিসটাকে বা ব্ল্যাক জায়গাটা যেটা রয়েছে সেটা জায়গা, মানে সেই জায়গাটাতে দাঁড়ানোর চেষ্টা করো। যখন আমরা 1 লিখলাম, এখানে কিন্তু 1 লিখিনি, আমি 1/10ও লিখেছি, 1/10ও লিখেছি। তার মানে 1/10 মানে কত হয়? 10 হয়। তার মানে 45 যেটা রয়েছে, সেই 45টাকে আমরা কি করছি? আমরা 3 জনের মধ্যে ভাগ করছি, 3 জনের মধ্যে ভাগ করছি। 45টাকে 3 জনে, মনে করো 45, সাপোজ 45 পেন রয়েছে, সেই 45 পেনকে আমি ডিভাইড করব। এই ডিভাইডটা কোন রুলটা ফলো করেছে এখানে জানো? প্রথমে প্রথমে আমরা 10টা পেন ডিভাইড করেছি, মানে 3 1-কে 3 হয়েছে, এটা অ্যাকচুয়ালি 3 10-এ 30 হয়েছে, তবেই তো আমার 15 পড়ে থাকে। 3 10-এ 30 যদি আমরা বসাই, তবেই তো আমার 15 ভাগশেষ থাকছে। তার মানে এই 45টাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 15। দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে 30, একটা হচ্ছে 15। এই 3টাকে দেখো, এটাই হয়েছে, 15 অবশিষ্ট রয়েছে। প্রথমে 3টাকে আমি, এই 30টাকে আমি ভাগ করেছি, 30টাকে ভাগ করেছি, ভাগ করার পরে কতজন যখন ভাগ করেছি, তখন 3কে 30 দিয়ে ভাগ করলে আমার 10 পড়ে থাকে, আবার 5কে 10 পড়ে থাকে, এটাই পড়ে থেকেছে এইখানে। এই 10টাই হচ্ছে এইখানে 1, কারণ 1ও 10ও দেওয়া আছে, 1 10ও দেওয়া আছে। আর এই 15 যেটা রয়েছে, একটু যদিও ম্যাটারটা কমপ্লেক্স, কিন্তু আমি যতটা ভেঙে বোঝানো যায় বোঝানোর চেষ্টা করছি। তারপরে এটা হচ্ছে 15, এই 15টা হচ্ছে, এই 15টাকে যদি আমরা 3 জনের মধ্যে ভাগ করে দিই তাহলে হবে 5। এইখান থেকেই 15টা এসছে। তার মানে এটাই সংক্ষিপ্ত, মানে এটাকে আমি সংক্ষিপ্ত আকারে এটাই বলতে পারি যে যখন যোগ করা হচ্ছে, এই পুরোটা সামেশন বা পুরোটা সামারাইজড করে একটাই বলতে পারি যে যখন যোগ করা হচ্ছে, তখন 1 10 শত এইভাবে যে সংখ্যাগুলো এইভাবে যে আমরা ঘরগুলো পরপর রয়েছি, একটার পর একটা অবশিষ্ট অংশ পরপর মানে যুক্ত হয়ে যায়। সেই জন্য আমাদের যোগ করে যোগফলটা যেটা রয়েছে ডান দিক থেকে, আমাদের ডান দিক থেকে করলে সুবিধা হয়, কারণ একটার পর আরেকটা যুক্ত হয়ে যাচ্ছে। যখন ভাগ করছি, ভাগের ক্ষেত্রে কিন্তু প্রসেসটা সেরকম হয় না। ভাগের ক্ষেত্রে কীরকম মেথড করলে সুবিধা হচ্ছে না, ভাগের ক্ষেত্রে আমরা কি করছি, ভাগ যখন করছি তখন যেটা বড় সংখ্যা রয়েছে সেটাকে আমরা ছোট ছোট পার্টে ভেঙে নিচ্ছি, এবং প্রথম যেটা বড় সংখ্যার ছোট ভাগে ভাগছি, তার মধ্যে যেমন 45কে আমরা দুটো ভাগে ভাগ করছি, 30 এবং তারপরে যেটা রয়েছে 15। এই 30টাকে 3 জনের মধ্যে ভাগ করছি, যার জন্য 10 অবশিষ্ট থাকছে। এটাকে ভাজিত চিহ্নটা দেওয়া পড়ছে না, এটাকেও পড়ছি, যার মধ্যে 10 অবশিষ্ট, মানে 3 উত্তর 10 থাকছে, আর এটা 3 জনের মধ্যে ভাগ করলে 5 থাকছে, যার ফলে আমার 15 আসছে। এই জন্য মানে প্রথমে বড়টাকে আমরা সবার মধ্যে ভাগ করে বিলিয়ে দিচ্ছি, তারপরে আমরা ছোটোটাতে আসছি। এই জন্য হচ্ছে আমাদের ভাগটা এই দিক থেকে শুরু হচ্ছে, মানে আমাদের বাম দিক থেকে শুরু হচ্ছে। আবার দেখো বলে দিচ্ছি, মনে করো 303টা ফল রয়েছে, সেই 303টা ফলকে আমাদের 3 জনের মধ্যে ভাগ করতে হবে। প্রথমে আমরা 300টা ফলকে ভাগ করব 3 জনের মধ্যে, তারপরে যেটা 3টে অবশিষ্ট পড়ে থাকবে, সেই 3টেকে আমরা বিলিয়ে দেবো। তাহলে 300টা যখন বড় আমরা যখন বড় জায়গাটাতে আসছি, 300 জায়গাটাতে আসছি, সেটা কোথায় পাবো? 1 10 শততে পাবো, শততে পাবো না একতে পাবো? অবভিয়াসলি শততে পাবো। তারপরে আমরা, সুতরাং সেই জন্যই আমাদের ভাগের মেথডটা যেটা রয়েছে সেটা ডান দিক থেকে আমাদের বাম দিক থেকে আসছে, মানে বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে। আগে বড়দের মধ্যে ডিভাইড করা হচ্ছে, তারপরে ছোটদের যে পোর্শনটা রয়েছে সেই ছোটদের পোর্শনটাতে আমরা আমরা যাচ্ছি। এই জিনিসটা একই রকমভাবে এখানে এই যে মানে থিওরি আকার যদি বলা হয়, সেই থিওরির মধ্যে এইখানে লেখা আছে। যদি তোমাদের ক্ষেত্রে এই পোর্শনটা বা কোনো পার্ট বুঝতে অসুবিধা হয়, তখন তোমরা কমেন্টে জানাতে পারো, আমি আশা করবো সেটার উত্তর দেওয়ার। আর এই সমস্ত কিছু যদি তোমরা পিডিএফ পেতে চাও, তাহলে তোমরা টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে আমাদের, সেখানে যুক্ত হয়ে যেতে পারো।